না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবে, আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে। বাংলাদেশের সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন? তিনি এমন কোনো কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে নিয়ে ছিনিমিনি খেলা, এমন কোনো ঘটনা কি ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, আর যদি ঘটে না থাকে, অযথাই কেউ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেনাবাহিনী থেকে কিংবা সরকার থেকে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? সেটাকে কি সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের মব জাস্টিস বলবেন? সেনাবাহিনীর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করার সাহস কি সাধারণ জনগণের আছে? কাদের রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। কারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই, সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেও টিকে থাকতে পারে বাংলাদেশে কারা? কারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে, যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে, বাংলাদেশের সরকারকে, সবকিছুকে বিতর্কিত করছে। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে, তাকে কাজ করছে। সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো বাদানো উপদেষ্টা আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন। পরিষ্কার কথা, একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি, ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিচ্ছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেখানে আমি যাবো। এটা তো সংস্কার দরকার আছে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি প্রভাব খাটাইয়া এই অফিসারদের কিন্তু শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় স্যার আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। ভারতের দাদাবাবুদের চুলকানি বাংলাদেশকে নিয়ে আগেও ছিল, বর্তমান সময় কিন্তু সেই চুলকানিটা আরও বেড়ে গিয়েছে। দেখুন, বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তাভাবনা, এটা বিগত দিন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এটার পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে। এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, চিন্তা এবং চুলকানি সবকিছু বাড়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধানকে নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড়। সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন? কেন সেনাপ্রধানকে নিয়ে এত আলোচনা? ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দ্বন্দ্ব, রেগে গিয়ে সব ফাঁস করে দিয়ে এই কি চাঞ্চল্যকর তথ্য দিলেন কর্নেল হাসিনুর। এবং বাংলাদেশ নিয়ে ভারতের ভয় পাবার আসল ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে কারা? কাদের এত বেশি ধৃষ্টতা তৈরি হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়ার মতো কথা বলছেন? এই ধৃষ্টতা কি সাধারণ কোনো মানুষের রয়েছে? সাধারণ কোনো মানুষ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে, সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে, তাহলে তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে? তাকে কি সহি সালামতে এই দেশে বাস করতে দেওয়া হবে, নাকি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? সেই প্রশ্নটা কিন্তু এসেই যায়। কিন্তু একজন সমন্বয়ককে যখন এরকম মন্তব্য করতে শোনা গেল, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেছেন। তিনি যে কাজ করেছেন সেটা নাকি রাষ্ট্রদ্রোহিতার শামিল, সেটা বলেও তার কিছু হচ্ছে না। সমন্বয়ক মাহিন এই মন্তব্য করার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার ওই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে। তার ভিডিওটা ভাইরাল যখন হয়েছে তখনও এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মাহিন বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ পিপলস রিপাবলিক, ক্যান্টনমেন্ট থেকে কোনো থিওরি আসবে না, ক্যান্টনমেন্টের কোনো থিওরি মানা হবে না। এই কথার পরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সরকারের সমালোচনা যে কোনো মানুষ করতে পারবে, সেনাবাহিনী সরকারের সমালোচনা করতে পারবে না। সেনাবাহিনী প্রধান যে মন্তব্য করেছেন, যেসব কথা বলেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
কোন প্রসঙ্গে তিনি এই কথা বললেন? সেনাবাহিনীর প্রধান কিছুদিন আগে গত 25 ফেব্রুয়ারি যে ভাষণটি দিয়েছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ডের বর্ষ মানে বর্ষপূর্তি অনুষ্ঠান, বেশ কয়েক বছর হলো, 2009 সালে এই ঘটনাটা ঘটার পরে প্রতি বছর 25 ফেব্রুয়ারি এই দিনটিকে সেনাবাহিনী বিশেষভাবে পালন করে। সেনাবাহিনী প্রধান সেই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে মব জাস্টিস নিয়ে তিনি মন্তব্য করেছেন। মব জাস্টিস নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এনাফ ইজ এনাফ, এটা আর হতে পারে না। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ এই মব সন্ত্রাস। সেখানে যারা আক্রান্ত হয়েছিলেন তারা যদি সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন, তাহলে সেই মন্তব্যটা কি সেনাবাহিনী ধর্তব্যের মধ্যে নেবে না? সেই মন্তব্যটা কি অপরাধের পর্যায়ে পড়বে না? সেনাবাহিনী প্রধান বাংলাদেশের ইনস্টিটিউশনাল যে পদ, সেই পদের মধ্যে অন্যতম বড় একটি পদ। দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত সেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে বাজে মন্তব্য, বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার অপবাদ দেওয়া, তারপরেও এই সমন্বয়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং তাকে সমন্বয়ক বলা যাবে কিনা সেই প্রশ্নও কিন্তু এসে যায়। কারণ আগেই বলছিলাম, সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কদিন আগেই বলেছিলেন যে সমন্বয়ক বলে আর কোনো শব্দ নেই, সমন্বয়ক এই পদটির আর কোনো অস্তিত্ব নেই। যে যেখানেই থাকুক সমন্বয়ক এই শব্দটা, এই পদ ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয়, তার দায় জাতীয় নাগরিক পার্টি নেবে না, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ? সেনাবাহিনীর মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য করা এবং সেই মন্তব্যটা একটা ধৃষ্টতার পর্যায়ে চলে গেছে বলেই চারিদিকে আলোচনা চলছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেনাবাহিনী চুপ, সরকার নিশ্চুপ। এই নিশ্চুপ থাকা, সরকারের এই নিশ্চুপ থাকার কারণ কি? একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্যটা করতো এবং তার ভিডিওটা যদি ভাইরাল হতো, তাকে গ্রেপ্তার করতে কি এতটুকু সময় নিত সরকার? এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। তার মানে কি সমন্বয়করা, ছাত্র সমন্বয়করা, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে? এটা তো হতে পারে না, কারণ এটাই তো একটা বৈষম্য। যে বৈষম্যহীনতার লড়াই, বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই আমরা করলাম, যে লড়াইয়ের পরে আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম, সেই লড়াইকারীরাই যদি এই ধরনের বৈষম্যের আচরণ করে, এই ধরনের বাজে মন্তব্য করে, বাজে কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এবং তার যদি যথাযথ আইনি পদক্ষেপে শাস্তি না হয়, তাহলে কি মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে? সেটা একটা বড় প্রশ্ন। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত, তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে না। তাকে কাজ, সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টা, আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন। পরিষ্কার কথা, একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি, ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেখানে আমি যাবো। এটা তো সংস্কার দরকার আছে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন, সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি প্রভাব খাটাইয়া এই অফিসারদের কিন্তু শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় স্যার আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। আমি লজ্জা বলতে পারতেছি না, কেন? ওকে ইচ্ছে করে গেছে এরকম করতে, না ওকে আদেশ দেওয়া হয়েছিল? ও তো না বলতে পারে নাই, না বললে তো বের করে দিতেন ঘাট ধরে। সমস্যা তো আমাদের আইনের মধ্যে। এখন সেনাপ্রধানকে বলা হচ্ছে, সেনাপ্রধান বা যেসব জেনারেল আছেন ঢাকা শহরে, হয়তো কাউকে পরিবর্তন করা হয় নাই। কেন করা হয়নি? সেনাপ্রধানকে পরিবর্তন করতে পারে না? ক্ষমতা দেওয়া আছে তাকে। ফুড কর্নেল এবার পোস্টিং করে আমাদের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ উপদেষ্টা, উনি করেন না কেন? ওনার দায়িত্ব। সেনাপ্রধান পোস্টিং করতে পারে না? সেনাপ্রধান পরিষ্কার করছে, আপনি ওয়ারেন্ট নিয়ে আসেন, আমি ওকে ধরে জেলে দিয়ে দিব। সেনাপ্রধান দিক থেকে সেনাপ্রধান পরিষ্কার। এখন আপনি চাইলেন যারা কিছু তার একটা অপদস্থ করবেন, এটা হতে পারে না। একটা স্পেসিফিক গ্রাউন্ড লাগবে। জিয়াউল হাসান, কোনো আপত্তি নাই, আপনি পার্টিকুলার কেস বলেন, এই জেনারেল জড়িত, মামলা করেন, সেনাপ্রধান তাকে উঠিয়ে দেবে। আপনার কিছু করতেছেন, এখানে আবজাব দেখছি, এটা হবে না তো। সেনাপ্রধান কোনো ক্ষমতা নেই কাউকে পোস্টিং করার, ওটা পরিষ্কার। উনি জাস্ট নাম করছে সেনাপ্রধান, ফুল কর্নেল এবার পোস্টিং করতে পারেন না সেনাপ্রধান। এই দোষটা রাজনীতিবিদদের, প্রধান উপদেষ্টা। এখন আমার কথা বলি আমি, প্রধান উপদেষ্টা তো কাকে নিয়ে চলার কথা?
ডিজিটাল থেকে নিয়ে চলার কথা, তার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে চলার কথা। উনি কি তা করেন? উনি তা করতেছেন না। উনি ওনার আশেপাশে সুশীল উপদেষ্টাদের নিয়ে চলাফেরা করেন। উনি এই যে দূরত্বটা হচ্ছে সেনাবাহিনীর সাথে, উপদেষ্টাদের সাথে বা জনগণের সাথে, এই জন্য তাই প্রধান উপদেষ্টা, পরিষ্কার করে বলতেছি আমি, এই জন্য সেনাবাহিনী না বা ওয়াকার না, যে প্রধান উপদেষ্টা তাই উনি ওনার দায়িত্ব জানেন না কাকে নিয়ে ঘুরতে হবে। এখন ডিজিডিজিফাই হয়েছে ব্যাটালিয়ন এজেন্টের মতো সেনাবাহিনীর ভিতরে ঘোরাফেরা করতেছেন। উনি তো ঘোরার কথা ওনার সাথে, তথ্য উনি দিবেন, আর কে দিবেন ওনাকে তথ্য? তো সেনাবাহিনীর কোনো সমস্যা নাই, সেনাবাহিনী ঠিক আছে আমাদের সাথে পরিষ্কার। ভারতের সাথে যদি ভারত কথা না শুনে বাড়াবাড়ি করে, ভারতের যত অনিয়ম আছে এবং আমরা সেটা প্রচার করবো নতুন করে, দরকার নতুন একটা টিভি বানাবো, টিভিতে ওখানে ভারতের অনিয়মগুলি, এই উশৃঙ্খল কাজ, মুসলমানদের উপর হত্যা, অনাচার, স্বাধীনতা কামীদের আবদার, অধিকার সব নিয়ে আলোচনা করবো। ভারত বিব্রত অবস্থায় পড়বে। মনে করেন আমরা 20 কোটি জাতি এবং এক জাতি, ভারত অনেক অন্যায় করছে আমাদের সাথে, শান্তি বাহিনী সৃষ্টি করছে, 30,000 বাঙালি আমাদের মারা গেছে পাহাড়ে, অস্ত্র প্রশিক্ষণ অনেক কিছু করছে, আমাদের অনেক সেক্টর আছে ভারতের বিরুদ্ধে বলার। তারপরে বলবো এই আপনার অর্ডার, আপনি দেখছেন আপা জেনারেল জিয়া যখন ক্ষমতা নেন, কেন ক্ষমতা নিচ্ছেন, নেওয়ার পর কেন দল গঠন করছেন? বাঁচার জন্য। আমাদের সংবিধান ওরকম স্কোপ রাখেন নাই যে আপনারা কিছুটা পরিবর্তন করলেন তারপর ক্ষমা পেয়ে যাবেন, তখন বাধ্য হয়ে ওনার দল করেন। সেম এরশাদ, সেম আমি দেখেন মনির আহমেদ, উনি একটা দল বানাইলেন যেটা ওয়ান ইলেভেনের দল, ওই আমাদের ফখরুদ্দিন জিয়া, কিন্তু ওয়াকারে দেখেন সেহেতু সে করে নাই। এটাই পরিবর্তন ওয়াকারের মধ্যে। আমি এরকম চামটামি করবো না, বা যেটা বাস্তব দৃশ্যমান সেটা দেখেন। শেখ হাসিনার কথা শুনে নাই, যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছেন না, তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না, দূরত্ব সৃষ্টি করতেছেন। পরিষ্কার কথা, সেনা কথা ওনার জন্য বিতর্ক করতেছেন। এই কাজ করার কথা যার সে করতে পারতেছেন না কেন? এই ওয়াকারের এই যে উনি যে পরিবর্তন করলেন, মানসিকতা পরিবর্তন করলেন, সে মইন আবেদন করছেন হয়তো ভালো, কিন্তু মইন আবেদন কার্যক্রম দেখেন আর ওয়াকার কার্যক্রম দেখেন, আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। এখন আপনি বললেন ওই লোক এই করছে সেই করছে, তো এইভাবে তো একটা অফিসারের উপর কাজ করা যায় না। মামলা করেন, তারপর প্রমাণ হোক। তারপরে আমার ডিজিডিজিফাইয়ের কথা হয়েছে, আমরা তো না করি নাই, আমাদের দিকে পরিষ্কার, আপনারা আসেন আমরা দেখেন। তারপরে ওনারা অনেকে বলতেছেন মোস্তাফিজের কথা, মোস্তাফিজ এটা পরে বলুক, বাট এই যে সমস্যাগুলো বিল্ট ইন রয়ে গেছে। ভারতের দাদাবাবুদের চুলকানি বাংলাদেশকে নিয়ে আগেও ছিল, বর্তমান সময় কিন্তু সেই চুলকানিটা আরো বেড়ে গিয়েছে। দেখুন, বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তাভাবনা, এটা বিগত দিন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এটার পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে। এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের ভয়, চিন্তা এবং চুলকানি সবকিছু বাড়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তখন প্রথমে তিনি যেটা কাজ করলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যাদের অধিকাংশই ভারতে তাদের এম্বাসি ছিল, বাংলাদেশের জনগণ সেই ভারতে গিয়ে তাদের ভিসা নিতে হতো, সেরকম প্রায় 9টি দেশ ইতিমধ্যেই বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম চালু করেছে। সেই দেশগুলোর মধ্যে যদি একটু বলি, বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভাকিয়া, সুইডেন, নেদারল্যান্ড। এই দেশগুলো ঢাকার সুইডেন এম্বাসি থেকে তারা ভিসা নিতে পারবেন বাংলাদেশের জনগণ। এছাড়াও পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া, এই দেশগুলো ঢাকায় সরাসরি তাদের অফিস চালু করেছেন। মানে বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষ যদি এই ইউরোপীয় দেশগুলোতে যেতে চাইতেন, তাহলে তাদেরকে ভারত যেতে হতো, ভারতের মুখাপেক্ষী ছিল আর কি, ভারতের দিকে তাকিয়ে থাকতে হতো যে তারা ভিসা দিবে, তারপরে ভারত যাবে, ভারত গিয়ে তারপরে সেই জায়গা থেকে এই ইউরোপের দেশগুলোর ভিসা নিয়ে আসবে। তো সেই বিষয়টা কিন্তু এখন আর ভারতের দিকে বাংলাদেশ মুখাপেক্ষী না, সেটা কিন্তু প্রধানত একটি সমস্যা। দেখুন, বর্তমানে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দপ্তর, সেই সদর দপ্তরের যিনি প্রধান অ্যান্টনিও গুতেরেস, তিনি ঢাকায় এখন আছেন। বাংলাদেশের সাথে সার্বিক সাহায্য সহযোগিতা, জুলাই আগস্ট বিপ্লব হত্যাকাণ্ড, বাংলাদেশের সংস্কার, সবগুলো বিষয় নিয়ে জাতিসংঘের এই মহাসচিব বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন। দেখুন, স্টারলিংকের মতো ইন্টারনেট সেবা বাংলাদেশে শুরু হচ্ছে, যা ইন্ডিয়ার আগে বাংলাদেশে এই স্টারলিংক ইন্টারনেট সেবা শুরু হয়েছে, মানে ইতিমধ্যে কার্যক্রম চলছে। এই বিষয়টি দেখে আবার এলন মাস্কের সাথে ভারতও যোগাযোগ করলো, ভারতও এখন তাদের সাথে দেন দরবার করছে, যোগাযোগ করছে। তো এই হচ্ছে আরেকটি বিষয়। তারপরে অন্যতম বিষয় হচ্ছে পাকিস্তান এবং চায়না। দেখুন,
পাকিস্তান এবং চায়নার সাথে বাংলাদেশের একটি সময় বৈরী একটি সম্পর্ক ছিল। শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ভারতকে শুধুমাত্র দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। ভারতের একটি করদ রাজ্য হিসেবে বাংলাদেশকে মনে করা হতো। ভারত যা চাইবেন ঠিক সেরকমই শেখ হাসিনা তা দিয়ে যাবেন। তো সেই জায়গা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃঢ়তা প্রত্যয়ে চায়না এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র এখন বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে। দেখুন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানত কাজ কি জানেন? এই ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করা, বিশৃঙ্খলার মধ্য দিয়ে সেই দেশের রাজনৈতিক যে নেতৃত্ব আছে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা। তখন সেই দেশগুলোর রাজনৈতিক নেতারা বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে দেশের মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু এটা করার চেষ্টা করছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃঢ় নেতৃত্বে কিন্তু সেগুলো ওভারকাম করে, সেগুলো একটা সাইডে রেখে কিন্তু বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, দ্রব্যমূল্য বা বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বা ইম্পোর্ট করা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, সেগুলো কিন্তু চলছে। আমরা কিন্তু এখন আর ভারতের মুখপাক্ষী নেই। তো সেই কারণেই ভারতের এই গোয়েন্দা সংস্থা রটি যেভাবে আশেপাশের রাষ্ট্রগুলোতে কাজ করে, তাদের সাথে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ধরুন বাংলাদেশের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না, শ্রীলঙ্কার সাথেও তো ভালো না, এবং কি মিয়ানমারের সাথেও ভালো না। এই যে মিয়ানমারে যে সমস্যাগুলো চলছে, এই সমস্যায় প্রধানত এই কলকাঠি নাড়ছেন হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। যদিও এখন মিয়ানমারের ঠিক সেরকম আর চান্স পাচ্ছে না। মিয়ানমার যে জান্তা বলেন আর বিদ্রোহী বলেন, সবার সাথে কিন্তু চায়নার সবচেয়ে এখন ভালো সম্পর্ক। তো এই সকল বিষয়গুলো যদি একসাথে আপনারা কম্বাইন করে দেখেন, তাহলে বাংলাদেশকে নিয়ে এই ভারতের যে ভয়, যে চিন্তা ভাবনা, সেটা হওয়ার কারণ আছে। কারণটা হলো, এক সময় আমরা ভারত থেকে সব কিছু আনতাম, এখন আর আমরা আনি না। ইউরোপের দেশগুলোতে ভিসা নেওয়ার জন্য আমরা ভারতে যেতে হতো, এখন আর আমাদের ভারত যাওয়া লাগবে না। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, গম এইসব আনতে গেলে ইন্ডিয়া আমাদের যাওয়া লাগতো, এখন আমাদের চায়না দিচ্ছে, পাকিস্তান দিচ্ছে, অন্যান্য দেশ দিচ্ছে, তুরস্ক দিচ্ছে, আমাদের আর যাওয়া লাগতেছে না। চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়ার মুখাপেক্ষি না হয়ে আমরা অন্য দেশে যেতে পারছি। সেই বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি সময় বাংলাদেশের রাজনীতি বলেন আর সেনাবাহিনী বলেন, সব জায়গায় কিন্তু একটা ঘাঁটি পেতে বসেছিল। সেই জায়গা থেকে বাংলাদেশটা অনেকটুকু উত্তরিত হয়েছে, উত্তরণ ঘটাতে পেরেছে, যদিও এখনো অনেক সীমাবদ্ধতা আছে। আমি মনে করি সেই জায়গা থেকেও বাংলাদেশ বের হয়ে যেতে পারবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 6-7 মাস 8 মাস হয়তো ক্ষমতায় থাকতে পারে। দেখেন, বাংলাদেশে ভারত সবসময় পুশ করছে যে একটি সরকার, একটি নির্বাচন, তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা তো নির্বাচিত সরকার দীর্ঘদিন দেখেছি, বাংলাদেশে নির্বাচিত সরকার খুব ভালো কিছু করতে পারে নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কাজ করছে, দেখুন জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আজকে বাংলাদেশে আসছে। হয়তো অনেকে বলবেন যে অ্যান্টনিও গুতেরেস তো এই প্রথম বাংলাদেশে জাতিসংঘের কোনো প্রধান আসেনি, এর আগেও তো আসছে বান কি মুন 2011 সালে। ঠিক আছে, বান কি মুন আসছে, কিন্তু 11 সালের পর থেকে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কটা কেমন ছিল? খুব একটা ভালো ছিল না। এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর জাতিসংঘ নিজেরাই কিন্তু এসে এখানে তদন্ত করেছে, রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনার বিচার করা যাবে। হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল। আত্মগোপনে থাকা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন। 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ তিনি করছেন, আমাদের যে কাজ তা আমাদের করতেই হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগে 36 লাখ নেতা থাকার কথা, আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72,00,000 নেতার পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দিবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে, তাহলে সারা দেশে আমাদের অবস্থান হয়ে যাবে।